আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 28 মে বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, নজর রাখছেন মুখ্যমন্ত্রী, সময়ের মধ্যে শেষ হবে গেমন সেতুর কাজ, বললেন মন্ত্রী কৌশিক। কাছাড়ে বিভিন্ন প্রকল্পের কাজ সরেজমিনে খতিয়ে দেখলেন মন্ত্রী। গেমন সেতু, হিলাড়া ও সুকৃতিপুরে গুয়াহাটি দুল্লতপুরা এক্সপ্রেসের সাময়িক স্টপেজ। সময়ের আগে বর্ষা, রাজ্য জুড়ে রেড অ্যালার্ট জারি। কংগ্রেস সভাপতি বদল হতেই ফের জুটের স্বপ্ন ইউডিএফ এর, তরুণ পুত্রেই আশার আলো দেখছেন বদরুদ্দিন। পদ যাবে আগেই বলেছেন মুখ্যমন্ত্রী, স্বীকার করলেন ভূপেন বোরা। গৌরব 3 বারের সাংসদ, পরিপক্ক নেতা। এবং সর্বশেষ খবরটি হলো, বাংলাদেশিদের পুশব্যাকে বাধা বিজিবির, মানকাচর সীমান্তে উত্তেজনা, গুলি। বিএসএফ জওয়ানদের আক্রমণের চেষ্টা, পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই দেশের ফ্ল্যাগ মিটিং। এবারে শুনুন বিস্তারিত খবর। আসাম সরকারের খাদ্য, গণবন্টন ও উপভোক্তা বিষয়ক খনি ও খনিজ সম্পদ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় মঙ্গলবার এক কর্মব্যস্ত সফরে খাটিগুড়া ও শিলচর পরিদর্শনে আসেন। উন্নয়নের গতি ও গভীর প্রশাসনিক দায়বদ্ধতাকে সামনে রেখে তিনি একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প ঘুরে দেখেন এবং জনসাধারণের সঙ্গে সরাসরি মত বিনিময়ে অংশ নেন, যা বর্তমান সরকারের মানবিক ও বিকাশমূলক প্রশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। সফরের সূচনা হয় কাটিগুড়ার গেমন ব্রিজ পরিদর্শনের মধ্য দিয়ে, যা প্রতিদিন হাজার মানুষের যাতায়াতের মেরুদণ্ড স্বরূপ। বর্তমানে সংস্কারহীন এই ব্রিজের কাজ যেন দ্রুততম ও সুরক্ষিত উপায়ে সম্পন্ন হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের কর্তৃপক্ষকে দৃঢ় নির্দেশ দেন মন্ত্রী রায়। তিনি উল্লেখ করেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রত্যক্ষ দৃষ্টিতে এই প্রকল্পের অগ্রগতি সরকারের দায়িত্বশীল ও প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয় মানুষের সঙ্গে মত বিনিময়ের সময় মন্ত্রী ঘোষণা করেন, 29 মে থেকে জনগণের জন্য বিকল্প পরিবহন ব্যবস্থা হিসেবে নিখরচায় ফেরি পরিষেবা চালু করা হবে। পরে তিনি শিলচরের শ্রীকোনায় নির্মীয়মান বরাক উপত্যকা সচিবালয় পরিদর্শন করেন। পূর্ত বিভাগের সঙ্গে বৈঠকে তিনি কাজ নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেন। তিনি আরো জানান, মুখ্যমন্ত্রীর সদিচ্ছায় এই প্রকল্পের নাম পরিবর্তন করে বরাকভ্যালি সচিবালয় রাখা হয়েছে, যা বরাকবাসীর আত্মমর্যাদা ও স্বপ্নের প্রতীক হয়ে উঠবে। এরপর মন্ত্রী শিলচর মেডিকেল কলেজের নতুন 500 শয্যার হাসপাতাল ভবনের পরিকাঠামো ও সেবামূল্য পর্যালোচনা করেন। তিনি ইন্টিগ্রেটেড ডেপুটি কমিশনার অফিস প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অবহিত হন এবং দায়িত্বপ্রাপ্তদের সময় মতো কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। এদিন সফরের অন্তিম লগ্নে তিনি শিলকুড়ি কনভেনশন সেন্টার পরিদর্শন করেন এবং ভবিষ্যতের সাংস্কৃতিক কর্মকাণ্ডে এর ব্যবহারের সম্ভাবনার কথা বলেন। মন্ত্রী কৌশিক রায়ের এই সুচিন্তিত ও আন্তরিক প্রচেষ্টা বরাক উপত্যকাবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে। উন্নয়ন ও প্রশাসনিক কর্মতৎপরতা, জনসেবার প্রতি অবিচল অঙ্গীকারে তার নেতৃত্বে বরাক উপত্যকা নতুন দিগন্তের পথে এগিয়ে চলেছে। অপরদিকে গেমন সেতু, হিলাড়া ও সুকৃতিপুরে গুয়াহাটি দুল্লতপুরা এক্সপ্রেসের সাময়িক স্টপেজ। বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থায় এক ইতিবাচক পরিবর্তনের সূচনা করল উত্তর পূর্ব সীমান্ত রেল। গেমন ব্রিজ মেরামতের কারণে সৃষ্ট অস্থায়ী অসুবিধা রাগবে গুয়াহাটি দুল্লতপুরা গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনটি 45 দিনের জন্য হিলাড়া ও সুকৃতিপুর স্টেশনে স্টপেজের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। এই পদক্ষেপ শুধুমাত্র স্থানীয় যাত্রীদের জন্য স্বস্তির নিদর্শন নয়, বরং প্রশাসনের প্রতিক্রিয়াশীল এবং জনমুখী দৃষ্টিভঙ্গির প্রতিফলনও বটে। 28 মে 2025 থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্ত অনুযায়ী 15617 নম্বর গুয়াহাটি দুল্লতপুরা এক্সপ্রেস হিলাড়া স্টেশনে সকাল 6:10 পৌঁছে 6:12 ছাড়বে। অপরদিকে 15618 নম্বর দুল্লতপুরা গুয়াহাটি এক্সপ্রেস 29 মে থেকে হিলাড়ায় দুপুর 2:37 পৌঁছে 2:39 ছাড়বে। সুকৃতিপুর স্টেশনে গুয়াহাটি দুল্লতপুরা এক্সপ্রেস সকাল 6:23 থেমে 6:25 যাত্রা পুনরায় শুরু করবে। গ্রীষ্মকালীন ভ্রমণের ভিড়ে যখন রেল যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, ঠিক তখনই এই সাময়িক স্টপেজগুলি এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আবির্ভূত হয়েছে। এর ফলে হিলাড়া ও সুকৃতিপুরের যাত্রীদের জন্য শেষ মাইল কানেক্টিভিটি আরো সহজলভ্য হবে এবং বরাক উপত্যকার পরিবহন ব্যবস্থার সঙ্গে সেগুলি আরো দৃঢ়ভাবে যুক্ত হবে। মালিগাঁও থেকে উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এক বিবৃতিতে জানান,
এই সিদ্ধান্ত রেল কর্তৃপক্ষ কেবলমাত্র পরিকাঠামো রক্ষণাবেক্ষণের মধ্যে সীমাবদ্ধ রাখেনি, বরং তৃণমূল স্তরের যাত্রীদের প্রয়োজনকে সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। ৪৫ দিনের এই অস্থায়ী সময়কাল রেল কর্তৃপক্ষের কাছে একটি পাইলট পর্যায় হিসেবে বিবেচিত হবে। এই সময়ে যাত্রীদের ছাড়া ভিড় এবং চাহিদা পর্যালোচনা করে ভবিষ্যতে এই থামাগুলিকে স্থায়ী করতেও বিবেচনা করা হতে পারে। সেক্ষেত্রে হিলাড়া ও সুকৃতিপুর কেবলমাত্র ছোট স্টেশন হিসেবে নয়, বরং গুরুত্বপূর্ণ স্থানীয় সংযোগস্থল হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে। স্থানীয় বাসিন্দাদের কাছে এটি শুধুমাত্র একটি রেলপথের টাইম টেবিলের পরিবর্তন নয়, এটি উন্নয়নের এক বাস্তব নিদর্শন, একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত কিভাবে পরিকাঠামোগত সিদ্ধান্ত জনচাহিদার ভিত্তিতে বদলাতে পারে। গেমন ব্রিজ মেরামতের দরুন তৈরি হওয়া দূরত্ব গুছিয়ে এই পদক্ষেপ মানুষের প্রতি দায়িত্ববোধ ও সমতার সেতুবন্ধন তৈরি করছে। অপরদিকে সময়ের আগে বর্ষা, রাজ্য জুড়ে রেড অ্যালার্ট, আজ উত্তর পূর্বে প্রবেশ করবে বর্ষা, এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদরা। আজ থেকে উজান থেকে নিম্ন আসাম পর্যন্ত হবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, বাদ পড়বে না মধ্য আসামও। আগামী 7 দিন সব জেলাতেই তাণ্ডব চালাবে ঝড় ও তুমুল বৃষ্টি। তার আগেই সারা আসামে লাল সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দফতর। দুর্যোগ প্রশমন বিভাগকেও প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। গুয়াহাটি বরজার স্থিত আঞ্চলিক আবহাওয়া দফতরের কর্তারা জানান, নির্ধারিত সময়ের আগেই কেরলে বর্ষা ঢুকে গেছে, এবার আসছে উত্তর পূর্বে। এদিকে উত্তর পূর্বের উপরে একটি ঘূর্ণিঝড়ের অক্ষরেখা রয়েছে, যার ফলে সমগ্র উত্তর পূর্বে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়াও আসামের প্রতিটি জেলায় চোখ রাঙাবে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত। ভারী বৃষ্টিপাতের বেশি সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই সমগ্র আসামে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। অন্যদিকে গুয়াহাটি বরজার স্থিত আঞ্চলিক আবহাওয়া দফতরের কর্তারা আরো জানান, প্রাক বর্ষার ফলে রাজ্যে আগামী 5 থেকে 7 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। জেলায় জেলায় পড়বে বজ্রপাত, 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। রেড অ্যালার্ট জারি করা হয়েছে দক্ষিণ শালমারা, মানকাচর, ধুবড়ি, কুকরাঝাড়, গোয়ালপাড়া, চিরাং, বঙ্গাইগাঁও, বরপেটা, বাক্সা, নলবাড়ি, কামরূপ গ্রামীণ, কামরূপ মেট্রো, দরং, উদালগুড়ি, গোলাঘাট, শিলচর, ডিব্রুগড়, চড়াইদেও, তিনসুকিয়া, ডিমা হাসাও, কাছাড়, হাইলাকান্দি এবং শ্রীভূমি জেলায়। অপরদিকে কংগ্রেস সভাপতি বদল হতেই ফের জোটের স্বপ্ন ইউডিএফ এর। তরুণ পুত্রী আশার আলো দেখছেন বদরুদ্দিন আজমল। আসামের রাজনীতিতে যেন জমে উঠেছে এক নতুন রাজনৈতিক উত্তেজনা। দীর্ঘদিনের স্থবিরতা ভেঙে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন সাংসদ গৌরব গগৈ। প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসেবে তার নিয়োগ রাজ্য রাজনীতিতে যেমন সজীবতা এনেছে, তেমনি নতুন করে আশার সঞ্চার করেছে পুরনো রাজনৈতিক মিত্রদের মনে। তারই প্রমাণ মিলল এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলের একান্ত সাক্ষাৎকারে, যেখানে তিনি তুলে ধরেছেন ভবিষ্যতের সম্ভাব্য জোট, কংগ্রেসের নতুন নেতৃত্ব ও বিজেপি বিরোধী লড়াইয়ের দিক নির্দেশনা। সংবাদ মাধ্যমের সঙ্গে ফোনে সাক্ষাৎকারের শুরুতেই বদরুদ্দিন আজমল তার উচ্ছ্বাস গোপন করেননি। তিনি বলেন, গৌরব গগৈ একজন পরিণত, মাটির সঙ্গে যুক্ত এবং শিক্ষিত রাজনীতিবিদ। তার মধ্যে জাতীয় ও আঞ্চলিক রাজনীতির এক দুর্লভ ভারসাম্য রয়েছে। তার এই দায়িত্ব গ্রহণ নিঃসন্দেহে কংগ্রেসের জন্য যুগান্তকারী পদক্ষেপ। বদরুদ্দিন আজমল স্মরণ করেন তার ও গৌরবের বাবা আসামের 3 বারের মুখ্যমন্ত্রী প্রয়াত তরুণ গগৈর মধ্যে সুসম্পর্কের কথা। তরুণ গগৈ আমার বন্ধু ছিলেন, সহযোদ্ধা ছিলেন। আসামের ধর্মনিরপেক্ষ শক্তির প্রতিনিধি হিসেবে আমরা একসঙ্গে অনেক পথ চলেছি। আমি নিশ্চিত গৌরব তার বাবার সেই সম্পর্ক ও রাজনৈতিক দর্শনের গুরুত্ব ভালো করেই বুঝেন। আজমল খুব সুপরিকল্পিতভাবে রাজনীতির নতুন সমীকরণ খুঁজছেন। গৌরব গগৈর নেতৃত্বে কংগ্রেসের সঙ্গে জোট গড়ে আবারও প্রাসঙ্গিক হয়ে ওঠার সুযোগ নিতে চান তিনি। 2024 সালের হতাশাজনক ফলাফলের পর এটাই হতে পারে তার জন্য প্রত্যাবর্তনের একমাত্র পথ। কংগ্রেসের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে তিনি রাজনীতির নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত। কিন্তু প্রশ্ন উঠছে, কংগ্রেস কি আজমলের সেই স্বপ্নকে বাস্তব রূপ দেবে, নাকি অতীতের ভাঙ্গনের স্মৃতি সামনে রেখে আবারও দূরত্ব বজায় রাখবে? এই উত্তরের উপরই নির্ভর করছে এআইইউডিএফ এর রাজনৈতিক ভবিষ্যৎ। 2021 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও ইউডিএফ একজোট হয়েছিল রিপুন বোরার নেতৃত্বে। সেই জোট সরকার গঠনের কাছাকাছি পৌঁছেও সফল হয়নি। সেই অভিজ্ঞতা তুলে ধরে আজমল বলেন, রিপুন বোরার সময় আমরা আন্তরিকভাবে একসঙ্গে লড়াইছিলাম, মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছিল, কিন্তু ভাগ্য আমাদের সঙ্গে ছিল না। খুব সামান্য ব্যবধানে আমরা পিছিয়ে পড়ি, কিন্তু ভূপেন বোরা সভাপতি হওয়ার পর সেই সম্পর্কে ছন্দপতন ঘটে।
ভূপেন বোরার আমলে কংগ্রেসের ভেতরে একটি সংকীর্ণ রাজনীতির উদয় হয়। আমাদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায়। জোটের পরিবর্তে পৃথক লড়াইয়ে যেতেই বিজেপি তার ফায়দা তুলে ফলাফল 2024 সালে আমাদের দল বিধ্বস্ত হয়, নিজেও দুর্নীতিকে হেরে যান। অপরদিকে ভূপেন বোরাকে যে প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ থেকে সরানো হবে মুখ্যমন্ত্রী সেটা আগেই জানতেন। কয়েক মাস আগে একই বিমানে দিল্লি থেকে গুয়াহাটি আসার পথে তিনি ভূপেনকে বলেছিলেন, এপ্রিল মে মাসে সভাপতির পদ থেকে সরানো হবে তোমাকে। সোমবার রাতে দিল্লিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই দাবি আজ সত্য বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের সদ্য বিদায়ী সভাপতি ভূপেন বোরা। মঙ্গলবার সকালে নিজের বাসভবনের সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, মুখ্যমন্ত্রী যা বলেছেন সেটা নয়, প্রদেশ কংগ্রেসের সভাপতি হলে ভালো, অপসারণ করলে খারাপ, এই দৃষ্টিভঙ্গি নেই আমার। আসলে দিল্লি থেকে আসতে বিমানে দেখা হয়েছিল তার সঙ্গে। তিনি আমাকে বলেন, তোমার কি এমন শক্তি রয়েছে যে বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করার কথা বলছো? আমি জবাব দেই, আপনার বিরুদ্ধে জনগণের যে ক্ষোভ রয়েছে সেটাকে বুটে রূপান্তর করে বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করব আমরা। ভূপেন বলেন, আমার জবাব শুনে মুখ্যমন্ত্রী বলেন, এপ্রিল মে মাসে তোমার পদই থাকবে না, তাহলে কি করে আমাদের ক্ষমতা থেকে উৎখাত করবে? আমি জবাব দেই, কংগ্রেসের ভেতরের খবর পান না আপনি, সূত্র খুব দুর্বল। তখন তিনি বলেন, আমাকে আন্ডার এস্টিমেট করবে না। একই সঙ্গে 4 বছর প্রদেশ সভাপতি হিসেবে দায়িত্বভার পালনের সুযোগ দেওয়ায় কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কাছে কৃতজ্ঞতাও ব্যক্ত করেছেন ভূপেন। তার দাবি, কঠিন সময়ে দলের দায়িত্ব দেওয়া হয়েছিল আমাকে, রাজীব ভবনে বিরাজ করছিল নীরবতা। 17টি জেলা এবং 64টি মন্ডল কংগ্রেস কমিটির সভাপতি ছিলেন না তখন। সেখান থেকে দলকে এই পর্যায়ে নিয়ে এসেছি আমি। কংগ্রেস এখন সাংগঠনিক দিক থেকে অনেক শক্তিশালী। প্রদেশ কংগ্রেস সভাপতি পদে উত্তরসূরি গৌরবকে নিয়ে তার মন্তব্য, গৌরব 3 বারের সাংসদ, জাতীয় স্তরে অনেক দায়িত্ব পালন করছেন, ফলে তিনি এখন পরিপক্ক নেতা, তার নেতৃত্বে দল এগোবে। অপরদিকে বাংলাদেশিদের পুষ্পেকে বাধা বিজেপির, মানকাচর সীমান্তে উত্তেজনা, গুলি, বিএসএফ জওয়ানদের আক্রমণের চেষ্টা, পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই দেশের ফ্ল্যাগ মিটিং। অবৈধ বাংলাদেশিদের আটক করে সীমান্তে পুশব্যাক করার যে পদ্ধতি নিয়েছিল সরকার, তাতে গুরুতর আপত্তি তুলল বাংলাদেশ। মঙ্গলবার কাকপুরে এ নিয়ে উত্তেজনা ছড়ায় দক্ষিণ শালমারার মানকাচর সীমান্তের ঠাকুরনারায়ণ বাড়িতে। সীমান্ত নিয়ে গিয়ে 14 বাংলাদেশি নাগরিককে পুশব্যাক করার চেষ্টা করলে বাধা দেয় বিজেপি, ফলে বিএসএফ এর সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়। বাংলাদেশের স্থানীয় লোকেরা মারমুখী হয়ে বিজেপির পাশে দাঁড়ান, ফলে পরিস্থিতি সামলাতে বিএসএফ এর গুলি চালানোর খবর পাওয়া গেছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশে গোটা দেশের সঙ্গে আসামেও চলছে বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান। রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহভাজন লোকদের আটক করছে পুলিশ। তাছাড়া ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া বিদেশি ঘোষিত ব্যক্তিদের দরপাকড়ও শুরু করা হয়েছে। জনবিড়ে আত্মগোপন করে থাকা সেই লোকদের ধরে পাঠানো হচ্ছে গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্পে। পরে বিদেশি ঘোষিতদের ব্যক্তিদের সীমান্তে নিয়ে গিয়ে পুশব্যাক করা হচ্ছে বাংলাদেশে। গুজরাট, রাজস্থান সহ দেশের বিভিন্ন স্থানে ধৃত অবৈধ বাংলাদেশি নাগরিকদেরও সীমান্ত দিয়ে পুশব্যাক করা হচ্ছে, কিন্তু পুশব্যাক নিয়ে আন্তর্জাতিক সীমান্তে সৃষ্টি হচ্ছে উত্তেজনার। বাংলাদেশি নাগরিক হলেও তাদের গ্রহণ করতে অস্বীকার করছে বিজিবি, এমনকি বাংলাদেশের নথিপত্র দেখালেও সমঝে নিচ্ছে না। গোয়ালপাড়ায় ডিটেনশন ক্যাম্প থেকে 14 জন বিদেশিকে নিয়ে গিয়ে মঙ্গলবার কাকপুরে তুলে দেওয়া হয় বিএসএফ এর হাতে। ভোর 4 নাগাদ বিএসএফ জওয়ানরা তাদের নো ম্যানস ল্যান্ডে ছেড়ে দিয়ে আসে, কিন্তু ওই 14 জনকে বাংলাদেশে প্রবেশে বাধা দেয় বিজিবি। বাংলাদেশের স্থানীয় মানুষও আপত্তি তুলেন। ঠাকুরাইনবাড়ি সীমান্তে এ নিয়ে সংঘাতের সৃষ্টি হয়। আন্তর্জাতিক সীমান্তের জিরো লাইনে দাঁড়িয়ে অনুপ্রবেশকারীদের বিতাড়নে বাধা দেয় বাংলাদেশের বর্ডার গার্ড অর্থাৎ বিজিবি। বিভাগীয় সূত্রে খবর, বিজিবি জওয়ানরা শুধু বিএসএফ জওয়ানকে অশ্রাব্য ভাষায় গালি দেওয়াই নয়, আন্তর্জাতিক সীমানা পেরিয়ে এপারেও চলে আসেন। বিজিবির সমর্থনে শত শত স্থানীয় বাংলাদেশি লোকও জিরো লাইনে জড়ো হন, ফলে পরিস্থিতি আরো উত্তেজনাপূর্ণ হয়ে পড়ে। হাতে হাতে লাঠি নিয়ে বিএসএফ জওয়ানদের আক্রমণের চেষ্টা করা হয় বলে খবর রয়েছে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিএসএফ কে শূন্যে 4 রাউন্ড গুলি ছুড়তে হয়। এর ফলে বিজিবি জওয়ান ও বাংলাদেশি নাগরিকরা পিছিয়ে যান। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রইলেও উত্তেজনাপূর্ণ। জেলা প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে। তবে সীমান্তে উত্তেজনা প্রশমনে ভারত বাংলাদেশের সীমান্ত বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিং হওয়ার খবরও পাওয়া গেছে। বিএসএফ সূত্রে অবশ্য ঘটনার জন্য ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। পুশব্যাকের কথা অস্বীকার করে সীমান্ত রক্ষী বাহিনী জানিয়েছে, মঙ্গলবার বলে ঠাকুরাইনবাড়ি সীমান্তে এক বড়সড় দলের ভারতে
অনুপ্রবেশের চেষ্টা বানচাল করা হয়েছে, কিন্তু ওই 14 জন ব্যক্তির তালিকায় ছিলেন মরিগাঁও থেকে গ্রেফতার করা খায়রুল ইসলাম নামের এক ব্যক্তি। আইনি বিচার প্রক্রিয়ায় বাংলাদেশি প্রমাণিত হওয়ার কিছুদিন আগে শিক্ষকতার চাকরি থেকে বরখাস্ত করা হয় তাকে। সীমান্তের ওপারে গিয়ে এক ভিডিও প্রচার করে খায়রুলের দাবি, মরিগাঁও থেকে তাকে গ্রেফতার করে নিয়ে আসা হয় গোয়ালপাড়ার ডিটেনশন ক্যাম্পে। সেখান থেকে সোমবার রাতে জোর করে হাত বেঁধে গাড়িতে চাপিয়ে নিয়ে আসা হয় বাংলাদেশ সীমান্তে। আরো 13 জনকে আনা হয় ডিটেনশন ক্যাম্প থেকে। সীমান্তের নো ম্যানস ল্যান্ডে ছেড়ে দেওয়া হয় 14 জনকে, কিন্তু বিজিবির বাধায় ওপারে পৌঁছাতে পারেননি তারা। প্রশাসন সূত্রে খবর, উত্তেজনা প্রশমনের পর বিজিবি তাদের গ্রেফতার করে নিয়ে গেছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।